প্রায় ২ মিনিট দাঁড়িয়ে থাকবার পর বেসিনটার কাছে না গিয়ে আস্তে আস্তে নিচে নর্দমার মুখের কাছে নিয়ে বসে মাথাটাকে নিচু করতেই টক জলের সাথে মেশানো মদের মতো তরল পদার্থ বেরিয়ে আসে। অনেকটা তাড়ির মতো বমিটার স্বাদ। তাড়ির স্বাদ আমি অনেকবারই জেনেছি। একবার তো বীরভূমের এক জায়গায় অফিস থেকে একটা ইনভেস্টিগেশনে, আমার চাকরির মধ্যে আবার তদন্তর ব্যাপারও আছে, অনেকটা পুলিশের মতোই বলতে গেলে, যদিও পুলিশ নয়, তবে মানুষের শাস্তির ব্যবস্থাও তাতে আছে এবং তা শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই হয়ে থাকে বা অন্য কোনোভাবেও হতে পারে। তো সেখানে গিয়ে ৩ দিন ধরে শুধু তাড়িই খেতে হয়েছিল। অবশ্য যথাপূর্বক তদন্ত শেষ পর্যন্ত একটা ঘুষের রফা করে যখন ফিরে আসি তখন কয়েক বোতল মদ এসে জুটেছিল। যাই হোক, এখন বমির সঙ্গে নিতার মাংসও বেরিয়ে এলো। অনেকটা হালকা আর সুস্থ বোধ করতে লাগলাম, যদিও কানের পাশগুলো জ্বালা করছে। জল দিয়ে হাত মুখ ধুয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকলাম, কেননা নিতার বাথরুমের সেই বেগটা আমাকে এখনও ছেড়ে যায়নি। একটা অস্বস্তি হচ্ছে এবং শেষ পর্যন্ত পায়জামাটা আমাকে খুলতেই হলো। প্যানের ওপরে বসতে না বসতেই জল তেস্তা বোধ করতে লাগলাম, কিন্তু জল পাওয়া এখন সম্ভব নয়। আর ঠিক এতটা গোলমাল ইদানিংকালের মধ্যে অনেক দিন হয়নি। সত্যি বলতে কি, আজ নিতার সাথে দেখা হওয়ার ঠিক আগে থেকেই শরীরের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে গিয়েছিল, যেটা নিতার ওখান থেকে বেরোয়ার পর বেড়ে উঠেছে। মনে হয় নিতাকে যদি মারতে না হতো এবং দুজনে বেশ একটা আবেশে, অর্থাৎ রমণের আবেশ যাকে বলা যায়, গায়ে গা দিয়ে হোটেলে গিয়ে আরেকটু টেনে নেচে খেয়ে ফিরতে পারলে এসব কিছুই হয়তো হতো না। অনেক সময় এরকম দেখেছি, পেটে হয়তো গোলমাল বা শরীরটা হয়তো ম্যাজম্যাজ করছে, বেশ একটা ভয়ই লাগছে, বাড়ি ফিরে গিয়ে হয়তো বিছানা নিতে হবে, কিন্তু তখনই কোনো একটা মেয়ের সঙ্গে রেলা আরম্ভ করে দিলাম, বা গাড়ি নিয়ে দূরের পথে কোথাও ছুটতে হলো, কিংবা ঢকঢক করে মদ খেতে আরম্ভ করলাম। অমনি অসুস্থতা সব কোথায় হারিয়ে গেল, যেন ভূত পালিয়ে গেল ওঝার ধাক্কায়। এসব কথা ডাক্তাররা শুনলে হয়তো মাতালের বা বদমাইশের কথা বলে উড়িয়ে দেবে, কিন্তু পেটটা খামচাচ্ছে কেন? এরকম অবস্থা আমার অনেকবারই হয়েছে এবং আজও সম্ভবত আমি বহাল তবিয়তে এসে বিছানায় এলিয়ে পড়তে পারতাম, ঘুমিয়ে পড়তে পারতাম। সকালবেলায় দেখা যেত বেশ ভালোই আছি, যদি নিতা না মরত। নিতার খেতে যাবার কথা ছিল, আমার মনে পড়ছে ওর খাওয়া হয়নি। আচ্ছা, ঝিটার কি যেন নাম? চিত্রা কি এখনও নিতার ঘুম কিছুতে ভাঙছে না ভেবে দরজার গোড়ায় চুপ করে বসে আছে? তা বোধ হয় সম্ভব নয়, কারণ চিত্রাও তো প্রেম করে ফিরেছে, শরীরটা এলিয়ে পড়া ভাব। ওরও তো এখন পেটের খিদে মিটিয়ে অন্য ক্ষুদো তো মিটেছেই, একটু শুতে পারলেই হয়। তাই ঘন ঘন বেল বাজিয়েও যখন চাবির ফুটো দিয়ে দেখছে নিতা একইভাবে পড়ে আছে, তখন হয়তো একটু অবাক হয়েছে, ভয় পেয়েছে কিনা কে জানে। তবে ব্যাপারটা নিশ্চয়ই একটু অদ্ভুত লেগেছে, তাই বলে বাজাবার সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকেছে, যা শুনে হয়তো পাশের অ্যাপার্টমেন্টে সেই ইন্দোনেশিয়ান মাগিটা। তাছাড়া আর কি বলা যাবে? কোনো এক চক্রবর্তীর বউ হয়ে নাকি কলকাতায় বসে আছে, সেই চক্রবর্তীর কোনো পাত্তাই কোনো দিন পাওয়া যায় না, সে নাকি বম্বেতে থাকে। আর ইন্দোনেশিয়ানই চক্রবর্তী সন্দেহ হলেই যত রাজ্যের পুরুষ বন্ধুদের সম্বর্ধনা করতে থাকবে। বোধহয় সবাই স্বামীর বিরহ মেটাতে আসে। তার রেট কত আমি জানি না, নিতার পাশের ঘর কি না, সে হয়তো বেরিয়ে এসেছে, জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তারপর নিজে বেল বাজিয়েছে, চাবির ফুটো দিয়ে দেখেছে কে এসেছিল না এসেছিল, জিজ্ঞাসাবাদ করেছে। না, তলপেটটায় খিল ধরে গেল। না জানতে পেরে ঠিক ব্যাপারটাই হয়তো সন্দেহ করেছে, অর্থাৎ নিতা বেঁচে আছে কিনা সন্দেহ হতেই বাড়িওয়ালাকে সংবাদ দেওয়ার পরামর্শ দিয়েছে, যে ওপরের তলায় থাকে। এতক্ষণে চিত্রা বোধহয় তাই দিয়েছে। অন্যান্য ঘরের লোকেরাও হয়তো দরজা খুলে উকিঝুঁকি মেরেছে, এবং বাড়িওয়ালার কাছে যদি ডুপ্লিকেট চাবি থেকেও থাকে, তবুও দরজা খোলাটা ঠিক হবে কিনা এই রকম ভেবে লালবাজারে ফোন করে দিয়েছে। না, আর বসে থাকা যায় না, হয়তো বিছানায় গিয়ে শুয়ে পড়লে আস্তে আস্তে পেটের যন্ত্রণাটা কমে যাবে, কারণ পা দুটো ভারী হয়ে যেন টনটনিয়ে উঠেছে। আর এক প্রস্তুত চোখে মুখে পানি দিয়ে হাতে পায়ে জল ছিটিয়ে বেরিয়ে এলাম। দেখলাম খাবার ঘরে আলো জ্বলছে। পায়জামা শার্ট পরা ওড়িয়া ঠাকুরটা নিশ্চয়ই ব্যাটা আমাকে মনে মনে গাল দিচ্ছে। শালা মাতালটার আর আসবার সময় হয় না, কারণ ও আমাকে মাতালি ভাবে। দাঁড়িয়ে রয়েছে আমাকে খেতে দেবে বলে, যদিও খাওয়ার ইচ্ছা আমার একেবারেই নেই, কিন্তু ওকে সেসব কথা বলতে যাওয়ার এখন আমার উৎসাহ নেই। আমি আমার ঘরের দিকেই গেলাম। যাবার সময় বিদিশা ওর ঘর থেকে বেরিয়ে এলো, জিজ্ঞেস করলো খেতে বসলে না? না, খাবো না। আমি এগিয়ে গেলাম এবং সেই মুহূর্তেই বিদিশা মনে মনে বলল, বাঁচা গেল। তা যেন আমি স্পষ্টই শুনতে পেলাম। সাধারণত আমি খেতে বসলে যদি মা না আসতে পারে তাহলে খুকুকে বলে দেয় সে যেন একবার একটু দাঁড়ায় গিয়ে, কারণ তা নইলে নাকি সেটা ঠিক সংসারের পক্ষে ভালো দেখায় না। বাড়ির ছেলে খেতে বসলো, কেউ একটিবার কাছে দাঁড়ালো না। আহারে নিমাই, আমার নিমাই রে,
যদিও আমার ছোটো ভাই খেতে বসলে এই নিয়ম না মানলেও চলে, আমার বেলায় চলে না, কিংবা পিতৃদেবের বেলায়। কারণ যদি রাগ হয় বিগড়ে যাই, অর্থাৎ একটা ফর্মালিটির মতোই যাকে বলে, ওই সেই কতগুলো চলতি নিয়মকানুনের মধ্যে, যাতে ভালো দেখায়, দেখানোর জন্য মেনে চলা। আজ বাথরুমের ঘটনায় যেহেতু আমার মায়ের রাগ হয়ে গিয়েছে, সেটা আমাকে জানাবার জন্যই খুকুকে আগেই বলে রাখা হয়েছে আমি খেতে বসলে সে যেন একটু সামনে দাঁড়ায়। এখন দাঁড়াতে হবে না শুনে খুকু মনে মনে খুব খুশিই হয়েছে। তাছাড়া ও জানে আমার চেয়েও মা বাবাকে খুশি রাখাই ওর সব দিক থেকে উচিত। আমি ওর কোনো কিছুর মধ্যেই নেই, ওর নিজের গর্তের মধ্যে ওর মা বাবার সাহায্যটাই বেশি দরকার। জানি না আমার চিৎকারে অন্যান্য ভাই বোনরাও জেগে গিয়েছে কিনা, গিয়ে থাকলে নিশ্চয়ই গালাগাল দিয়েছে, শালাটালা বলেছে কিনা জানি না। তবে মনীষা অর্থাৎ 14 বছরের বোনটা, যেটা বিদিশার কাছে শোয়, সে নিশ্চয়ই বলেছে দাদাটা যাচ্ছে তাই। হয়তো আমার মরে যাওয়ার কথাও ভাবে এরকম অবস্থায়, সবাই হয়তো ভাবে বাবার কাটামুন্ডু দেখতে চাওয়ার মতো। আমি ঘরে গিয়ে ঢুকতে না ঢুকতেই চাকরটা জগে করে জল দিয়ে গেল। আমি দরজাটা বন্ধ করে ফ্যান খুলে দিলাম। একটু যেন গরমই লাগছে, বাতাস লাগলে হয়তো ভালোই লাগবে, অথচ শীতটা মোটামুটি মন্দ নয়। জগটা তুলে নিয়ে অনেকটা জল খেলাম। বাইরে দুটো দরজা বন্ধ হলো, একটা বিদিশার আর একটা মায়ের। এবার শ্রীমান ঠাকুর বেটা খাবে এবং খাওয়ার ঘরেই ও আর চাকরটা শোবে। মাঝে মাঝে ওদের ভাব আর ঝগড়া দেখলে মনে হয় দুটোতে প্রেম করে, কিন্তু জামাটা ওটার একটা ব্যবস্থা করতে না পারলে স্বস্তি পাচ্ছি না। কনুইটা একবার তুলে দেখলাম, কনুইটাই খুনি। গায়ের চামড়ার থেকে একটু বেশি কালো, আর চামড়াটা কোচকানো। এই কনুইটা যেন নিতাকে মেরে ফেলেছে, কারণ এই ছুচলো হাড়টাই তো ওর গলায় বিঁধেছিল। কিন্তু কনুইটাকে দেখে কিছুই বোঝবার উপায় নেই, যাকে বলে কোনো এক্সপ্রেশনই নেই। তবু যে কনুই আমাকে কখনোই সারা জীবন, যেটাকে আমার সারা জীবন তুলে দেখার দরকার হয়নি, আজ যেন মনে হচ্ছে সেই কনুইটাই একটা বিশেষ কিছু। চেষ্টা করে দেখলাম কনুই আমার গলার কাছে আসে কিনা। আসে না। এলে একটু চেপে দেখতাম ব্যাপারটা কেমন দাঁড়ায়, কিন্তু না, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। শুয়ে পড়ার দরকার, কিন্তু জামাটার একটা ব্যবস্থা না করে শুই কেমন করে? কারণ ঘুমিয়ে পড়লে, কিংবা যদি আজ রাতেই কিংবা ভোরেই পুলিশ এসে পড়ে, আসাটা খুবই স্বাভাবিক। নিতার পরিচিতদেরকেই আগে খুঁজবে, ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে, হয়তো সার্চ করতেও চাইবে। এবং তখন যদি জামাটা পায় তাহলেই তো গেলাম। তখন নিশ্চয়ই প্রমাণ করতে পারবো না যে আমি মায়েরই স্যার, আমি খুন করতে চাইনি, কিন্তু আমার গর্তের মধ্যে, আমার সুখের পরাধীনতার মধ্যে অতি কুৎসিত নোংরা স্বাধীনতা নামক একটা জিনিস আছে, যে হঠাৎ আমার কনুইয়ে ভর করেছিল। শুনে নিন স্যার, আর শোনবার দরকার নেই। ডেলিভারেট মার্ডার, চলো শ্রীঘর। আপনাদের আমি বোধহয় ঠিক ব্যাখ্যা করতে পারলাম না, মানে আসক্তি এবং অনাসক্তি, নিতাকে নিয়ে এই দুয়ের মাঝখানে। জানি এসব উল্লুকের মতো কথা, কিন্তু বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি, একটা অদ্ভুত, কি বলবো, একটা বিশ্রী দ্বন্দ্বের মধ্যে আমি ছিলাম। আরও পরিষ্কার করে বললে, ওকে ভালোবাসতাম অথচ ঘৃণা করতাম। মামদোবাজি বলছেন তো, আমিও তা জানি, কিন্তু কি করব, ব্যাপারটা যে তাই। এবং যাকে আমি ভালোবাসতাম তাকে একটা ঘৃণায় আর রাগে আমি নয়, কনুইটার তো চেপে বসেছিল। আমি মেরে ফেলেছি। নিতা যদি আমাকে মেরে ফেলতো, আমার মনে হয় ওরও সেরকম একটা মনের অবস্থা হয়েছিল। তাহলে আমার মতো এরকম কথাই বোধহয় বলতো, আর তাতে আমি কোনো মিথ্যা দেখি না। অবশ্য এই কথাটা আমি এই জন্যই বলতে পারছি যে নিতার ঘৃণা উথলে উঠতে আমি দেখেছিলাম, এবং এই রাগ আর ঘৃণার রাগটাই সবচেয়ে সন্দেহজনক ব্যাপার নারী পুরুষের ব্যাপারে। আমার তো তাই ধারণা, কারণ এতে ঠিক নির্ভেজাল গর্তের সুখের প্রেম প্রমাণিত হয় না, যা নিয়ে সবাই বেশ আছে। জানি এসবই বুজরুকি বলে প্রমাণ হবে, কারণ খুনি নিতা করলেও তাই হতো, আমি করেছি, অতএব তাই প্রমাণ হবে। অতএব জামাটা তাড়াতাড়ি সরাও, কেননা স্বাধীনতার কি ভয়ঙ্কর, স্বাধীনতার যে সাহস, যেভাবে একজন আর একজনকে শেষ করছে, যে একজনটা আসলে কি বলে একটা দ্বন্দ্ব, এবং একজন শেষ পর্যন্ত বেঁচে থাকবার শেষ চেষ্টা করেছে, তারই চিহ্ন হিসেবে জামাটা রয়ে গিয়েছে। এ কথা মনে হতেই আমি আর কিছু ভাবলাম না। কোটের পকেট থেকে তাড়াতাড়ি দেশলাইটা বের করে বিছানার ভেতর থেকে জামাটা টান দিয়ে কাঠি জ্বালিয়ে ধরিয়ে দিলাম মেঝের উপর। টেরিলিনের জামা সামান্য একটা সিগারেটের ফুলকিতেই কীরকম ফুটো হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর এখন একটা পুরো দেশলাইয়ের কাঠির আগুন পেয়ে যেন আনন্দে জ্বলে উঠল। যেন অনেকটা উপসী মাতালের শুকনো গলায় বেশ বড় পেগের মাল পড়ল, আর দেখতে দেখতে তার চোখ জলজলে হয়ে উঠল, মুখটা ঝকঝকিয়ে উঠল, ভেতরের কথা ফুটে উঠল। আমি নাকের পাটা ফুলিয়ে গন্ধ নেওয়ার চেষ্টা করলাম, বন্ধ দরজা জানলার দিকে তাকালাম, কিন্তু তেমন কিছুই মনে হচ্ছে না, তেমন কিছুই হচ্ছে বলে আমার মনে হলো না। গন্ধ তো তেমন কিছু একটা পাচ্ছি না, কোনো দুর্গন্ধ বা সুগন্ধ যার জন্য পোড়া গন্ধ পেয়ে কেউ ছুটে আসতে পারে। কেবল ঘরটা আলো হয়ে উঠল, আর অল্প একটু সময়ের মধ্যেই নিভে ছাই হয়ে গেল। নিভে যেতেই
আগুনের আলোটা শেষ হয়ে যেতেই ঘরটা আগের তুলনায় একটু অন্ধকার লাগলো এবং ধোঁয়া দেখা গেল। এবং এবার একটা গন্ধ আমার নাকে ঢুকলো, যে গন্ধটা ভালো না। আমি তাড়াতাড়ি বাড়ির বাইরের দিকের জানলা খুলে দিলাম। নিচু হয়ে কালো রঙের ছাই দেখলাম। কালো রং, অথচ সুতোর জামা কাপড় পুড়লে তার রংটা ছাই ছাই দেখায়। এটা কালচে এবং মেঝে দাগ করে দিয়েছে। একটা বাজে কাগজ টেনে নিলাম খাটের তলা থেকে, তার মধ্যে ছাইটা পুড়ে দিলাম। কিন্তু মেঝেতে যেন কেমন একটা কালচে রস ও চটচটে মতো জিনিস লেগে রইল। সেটা তক্ষুনি কাগজ দিয়ে ঘষে তুলতে চেষ্টা করলাম, অথচ ঠিকমতো উঠল না। জায়গা থেকে খানিকটা জল সেখানে ফেলে দিয়ে ঘষে ঘষে তুললাম, আর তাতে এবার অনেকটাই উঠে এলো। তার উপর আবারও পা দিয়ে ঘষে ঘষে দিলাম, কিন্তু ধোঁয়াটা যেন ঘরের মধ্যে জমে থাকতে চাইছে, বাইরে বেরোতে চাইছে না। তাই ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে আরও জোর করে দিলাম এবং পোড়ানো জামাটা তৈরি করতে খরচ পড়েছিল 57 টাকা। হার্ডলি 2 মাস গায়ে দিয়েছি, অথচ একটা টেরিলিনের জামা অনেক দিন যায়, বছর খাবার তো বটেই। আবার একটা তৈরি করতে দিতে হবে। জামাটা আমার বেশ প্রিয় ছিল। সব ছাই, রস, চিহ্ন যা ছিল সবটুকু কাগজের মধ্যে নিয়ে দরজার কাছে দাঁড়ালাম। আরেকবার ঘরের মধ্যে তাকালাম। ধোঁয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে এবং মেঝেটাও পরিষ্কার দেখাচ্ছে। সামান্য একটা হালকা ছাপ আছে। কাল সকালে ঘর মুছবার সময় আর নিশ্চয়ই থাকবে না। তবু দরজাটা খোলার আগে আমি বাইরে কান পেতে একটু অপেক্ষা করলাম। বোঝা গেল কেউই ওঠেনি, কারোরই নাকে কোনো গন্ধ যায়নি এবং সম্ভবত ঠাকুর চাকর দুইজনই খাবার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, যাকে বলে শয্যাগ্রহণ। তা বোধহয় এখনও হয়নি, হয়তো এখনও আমার বিষয় নিয়েই তাদের আলোচনা হচ্ছে, যার অধিকাংশ হলো মাতাল লোকটা শয়তান দেবতার ঘরে, আমার বাবা যিনি দেবতা দেবাদিদেব, তার ঘরে অসুর কিংবা কে জানে আরও খারাপ খারাপ কথাই হয়তো বলেছে। এবং দুপুরের ছুটির অবসরে চারপাশে সব বাড়ির ঠাকুর চাকরের মারফতে এই বাড়ির বিষয়ে পাচার হয়ে যাবে। সকলের গায়েই গন্ধ, তবু আরেকজনের গায়ের গন্ধটা না পেলে আমাদের ঠিক স্বস্তি হয় না, ওতে একটা বিশেষ আনন্দ পাওয়া যায়। আমি দরজাটা আস্তে আস্তে খুললাম। বারান্দায় আলো জ্বলছে, সারা রাত্রিই জ্বলে। এবং যা ভেবেছিলাম তাই, খাবার ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সব ঘরের দরজাই বন্ধ হয়ে গিয়েছে। আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে সমস্ত ছাই আর কাগজের ছোট ছোট টুকরো করে পায়খানার প্যানের মধ্যে ফেলতে লাগলাম আর মগে করে জল ঢেলে দিতে লাগলাম। সব ফেলে দেওয়ার পর অনেকখানি জল ঢেলে দিলাম, যাতে নিশ্চিন্ত হওয়া যায় পাইপের ভেতর দিয়ে সব দূরে চলে গিয়েছে। এবং যখন মোটামুটি নিশ্চিন্ত হওয়া গেল, তখন সাবান দিয়ে হাত ধুয়ে ফেললাম। ফিরে যেতে যেতে আবার থমকে দাঁড়ালাম। বোধহয় জামাটা নিশ্চিন্ন করার ব্যাপারে এত বেশি ব্যস্ত ছিলাম যে তলপেটের টনটনানিটা টের পাইনি। এখন ফিরে যেতে গিয়ে টের পেলাম, এবং সেই একই কষ্ট। কিছুতেই যেন ভেতরের একেবারটা সম্পূর্ণ ভারমুক্ত হতে চায় না। তারপরেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফ্যান অফ করে দিলাম। আগে একটা সিগারেট ধরালাম, এগিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আচ্ছা, সত্যি কি আমাকে কোনো অপরাধীর মতো দেখাচ্ছে? আমি খুনিদের অনেক ছবি ভাববার চেষ্টা করলাম, আর আশ্চর্য, দু একটা যা মনে পড়ল তাদের সকলের চেহারাই যেন আমার থেকে ভালো। সবাইকেই প্রায় ফিল্মের হিরোর মতো দেখায়, আমাকেও তো দেখায়। তাই আসলে এই কথা বোধহয় হলপ করে বলা যায় না, খুনির কোনো বিশেষ চেহারা আছে। কিন্তু এসবও কোনো ঠিক কাজের কথা নয়। আসলে আমার কীরকম একটা অস্বস্তি হচ্ছে, এবং সেই অস্বস্তিটা যে কী তা আমি বুঝতে পারছি না। শরীর অস্বস্তিটা তো এখন আর নেই, অথচ মনে হচ্ছে আমার যেন কী সব করবার রয়েছে, অথচ করতে পারছি না। কারণ কি করবার রয়েছে তা আমি মনে করতে পারছি না। আমার যেন সবই মামদোবাজি। আয়নার ছায়ায় নিজেকে একটা কোমর দোলানো ভঙ্গি করে দেখালাম, যেটাকে কি বলে খুবই অশ্লীল বলা হয়। আমার নিজের কি করবার আছে তাও আমি মনে করতে পারছি না। তার মানে বলা যায় আমার কিছুই করবার নেই। তবে আমার ভেতরে কি ঘটছে আমি বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা ঘটছে যেটা আমি ঠিক ধরতে পারছি না। যেন অনেকটা আমার মাথাটা এখন চিন্তাশূন্য হয়ে গিয়েছে, কিছুই ভাবতে পারছি না, অথচ যেন কিছু একটা ভাবতে পারলেই ভালো হতো। এ আবার কীরকম কথা? এরকম কি মানুষ হয় নাকি, যে কিছু ভাবতে চাইছে, কি ভাবতে চাইছে তা জানে না, অথচ ভাবতেও পারছে না? অতএব তার চেয়ে ঘুমোনো ভালো। এই ভেবে সিগারেটটা অ্যাস্ট্রেতে ঢুকিয়ে দিয়ে আলো অফ করে দিয়ে শুয়ে পড়লাম, এবং বেশ বুঝতে পারলাম ভাবনা চিন্তাহীন মস্তিষ্কে একটা ভার নেমে আসছে, চোখ বুজে আসছে। দূর। হঠাৎ মনে পড়ে গেল মা আমাকে প্রায় বিয়ের কথা বলে, অর্থাৎ আমাকে বিয়ে করার কথা বলে, এবং এখনই হঠাৎ এই কথাটা কেন মনে পড়লো আমি বুঝতে পারলাম না। বিছানায়
একলা শুতে হচ্ছে বলেই নিশ্চয়ই কথা মনে হচ্ছে না, কারণ ঘুমোবার সময় আমার পাশে কেউ শুয়ে আছে কোনো সময় আমি তা ভাবতে পারি না, বরং কেউ থাকলে আমি ঘুমোতেই পারি না। এমনটা যে ঘটেনি তা নয়, সারা রাত্রি হয়তো পাশাপাশি শুয়ে থেকেছি। এই বয়সে ধরেই নিতে হবে নিশ্চয়ই কোনো পুরুষের সঙ্গে নয়, কোনো মেয়ের সঙ্গে, সে যেই হোক, নিতা হলেও। কিন্তু কখনোই আমি ঘুমোতে পারিনি। তবে এই কথাটা কেন মনে পড়লো আমি জানি না। নিশ্চয়ই এমন নয় যে আমি হঠাৎ সুবোধ বালকের মতো ভাবতে আরম্ভ করেছি সকলের মতো একটা বিয়ে করে, যেটাকে প্রায় বেশ্যাবৃত্তির চেয়েও খারাপ বলে মনে হয় আমার কাছে। কারণ বেশ্যাবৃত্তির সমস্ত ব্যাপারটাই খুব পরিষ্কার, সোজাসুজি, কড়িয়ার তেল মাখাতেই যার শেষ। আর বিয়ে মানেই আজীবন কড়ি ফেলা তো আছেই, তেল মাখাও বটে। তার সঙ্গে যতদিন বাঁচতে হবে ততদিনই প্রতি পদে পদে ছলনা, মিথ্যে কথা, তুমি সৎ না আমি সৎ। যদিও দুজনেই জানে তার একটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে গিয়েছে, মনের কথা খুলে বলা আর কোনো দিনই যাবে না, যা এমনিতেই অনেক ছলনা করতে হয়। মন্তর পড়ে বা আইনের প্যাচ কষে আবার নতুন হলপ করে তা করতে চাই না। চোরের দায়ে ধরা পড়ব, বিয়ে শব্দটাই খুব পুরনো, অবাস্তব আর অর্থহীন বলে মনে হয় না। বিয়ে কেন করে লোকে? জানি এত মিথ্যে কথার সপক্ষে বলবার আছে, যেন শুনলেই হঠাৎ মনে হয় সমস্ত কথাগুলো দারুণ, যাকে বলে পাণ্ডিত্যপূর্ণ আর গম্ভীর। এবং প্রথম কথাই বোধ হয় এখনও একদল লোক বলে উঠবে, যারা নিতান্তই মূর্খ, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, হ্যাঁ উৎপাদনের যন্ত্র, যেটা এখন অধিকাংশ লোক ভাবতে পর্যন্ত শিউরে ওঠে। আর যাই হোক, এই শ্লোকটা অর্থাৎ স্লোগান লোক ভাবতেই ঘৃণাবোধ করে বলে আমার ধারণা, যেই কারণে ওই বিভৎস উৎপাদনটা বন্ধ করা যায় কি করে তার জন্যই পণ্ডিতেরা হিমশিম খেয়ে যাচ্ছে। আর আসল ভয়টাই তো সেখানে, যে কারণে এখনকার শ্লোক হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, যার অর্থ হলো সবই চলবে সবই হবে কিন্তু উৎপাদনটি হবে না। যার জন্য বিয়ে করার কি দরকার আমি বুঝতে পারি না, কারণ নিয়ন্ত্রণটা যখন সবাই জানাচ্ছে, এই যুগের সব ছেলে মেয়েরাই আর লোকে কাজেও লাগাচ্ছে যেমন আমরা লাগিয়ে থাকি, তখন আর বিয়ে ফিয়েরা লাগানো বুঝতে পারি না। উৎপাদন যখন চাই না, তখন কি বলে যৌন জীবনটা যেটা ফাঁকি দিতে পারা যাবে না, সেটার জন্য বিয়ের বাধাবাধি কেন? যখন বিয়ে না করেই সব চালিয়ে যাচ্ছে সবাই, নাকি এরপরে আবার একনিষ্ঠ যৌন জীবন এরকম একটা কথার আমদানি করতে হবে, যেটা আমার মনে হয় সোনার পাথর বাটির মতো অনেকটা। একনিষ্ঠ যৌন জীবন, আহা, বেড়ে শোনাচ্ছে, প্রায় ভালোবাসার মতোই মহৎ। তুমি আমার, আমি তোমার, আর কেউ নয়। কিন্তু আমার কেন হঠাৎ বিয়ের কথা মনে পড়লো আমি বুঝতে পারছি না। যাকে বোধহয় ঘুমটা জড়িয়ে আসছে বলে এসব মনে পড়ছে। কিংবা আচ্ছা, এরকম নয় ব্যাপারটা নিশ্চয়ই যে নিতা মরে গিয়েছে, সুতরাং যেহেতু মা যতবারই বিয়ের কথা বলেছে ততবারই নিতার কথা আমার মনে পড়ে গেল, এই ভেবে যে বিয়ের ভাবনা চুকে গেল। কিন্তু সেই ভাবনা তো আমার অনেক দিনই চুকে গিয়েছিল। যদিও মা যখন তৃতীয় শ্রেণীর অফিসারের বাজার দর যাচিয়ে আমার বিয়ের কথা বলে এবং নিতার কথা আমার মনে পড়ে যায়, বিশেষ করে নিতার কথা মনে পড়ে যায় বলেই ওইসব চিন্তা আমার চুকে গিয়েছিল। তবে আজ ঘুম আসছে, এই মুহূর্তে চুকে যাওয়া কথাই আবার একবার মনে পড়ে গেল কেন? নিতা না মরেও ওসব ধুর শালুক চিনেছে। নিতা এখন পুলিশ, ডাক্তার। গেলাম 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 পড়ে গেলাম। কিছুতেই রেলওয়ে ব্রিজের কাঠের স্লিপারে ধরে আর ঝুলতে পারছি না। দাঁত মুখ চেপে তলপেট সিটিয়ে সমস্ত শরীরটাকে শক্ত করে কিছুতেই শূন্যে ঝুলে থাকতে পারছি না। অনেক অনেক উঁচু ব্রিজ, অনেক নিচে নদী, কিন্তু পড়লে ও বাবা, পড়তে পড়তেই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। জলে পড়বার অবসর পাবো না। আর পড়লেও কোথায় তলিয়ে যাব, অথচ স্লিপারে ইঞ্জিনের তেল পড়ে পড়ে এমন পেছলা হয়ে গিয়েছে, ক্রমেই হাতটা সরে আসছে, আঙ্গুলের শক্তি কমে যাচ্ছে। তার উপরে এই সিঙ্গেল লাইন, গাড়িটা ক্রমেই এগিয়ে আসছে, যেই কারণে আমি স্লিপার ধরে ঝুলে পড়েছিলাম। পাশে দাঁড়াবার জায়গা ছিল না। ভেবেছিলাম গাড়িটা চলে গেলে আবার উঠে দাঁড়াবো, কিন্তু থাকতে পারছি না। আমার গা কাঁপতে আরম্ভ করেছে, এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর ব্রিজের উপর এসে পড়া গাড়িটার ভাইব্রেশন আমার হাতকে আরও জোরে খসিয়ে দিচ্ছে। আমি একবার ওপরের দিকে তাকাবার চেষ্টা করলাম। কি ভয়ঙ্কর ঝকঝকে নীল আকাশ। চোখটা ধাঁধিয়ে গেল, কিন্তু পড়ে যাচ্ছি। না 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 না, খুলে গেল হাত, পড়ছি। জল, নিশ্চয়ই জল। হঠাৎ সমস্ত শরীরটা থপাস করে এক জায়গায় পড়ল। ঝাঁকুনি আর খিচুনি একই সঙ্গে লেগে চোখ মেলে তাকালাম। অন্ধকার, কিন্তু হাত পা নাড়তে ভয় লাগছে। অনড়, নিশ্চল হয়ে পড়ে আছি। বুকের ভিতরটা ধকধক করছে, গলাটা শুকিয়ে কাঠ।
এবং কয়েক মুহূর্তে সেভাবে থাকতে থাকতেই আচমকা একটা নিঃশ্বাস পড়ল, আর আমার মুখ থেকে বেরিয়ে এলো, যা শালা স্বপ্ন মায়েরই। তারপর দেখলাম বিছানার চাদরটা দু হাতে মুঠো করে ধরে আছি, আর গলা এবং ঘাড়ের কাছে ঘেমে উঠেছে। উল্লুক, স্বপ্নটাকেই বললাম বা নিজেকে, কাকে বললাম ঠিক জানি না, কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল এবং পাশ ফিরে শুলাম। ব্রিজ থেকে পড়ে যাওয়ার স্বপ্নটা আরেকবার আমার চোখের সামনে ভেসে উঠল। ওরে ফাদার, মনে মনে ভাবলাম। হাপিস হয়ে যাচ্ছিলাম। তারপর বেশ গুটিসুটি হয়ে শুতে শুতে ভাবলাম, মালের খোয়ারি এর থেকে ভালো। শয়তানটার স্বপ্ন ছিল না নাকি? যদিও শয়তানটাকে আমি চিনিই না, যে স্বপ্নের আমদানি করে। যাকগে, এতক্ষণে নিতার ঘরটা বোধ হয়, না, চোখ জুড়ে যাচ্ছে, ঘুম আসছে আবার। আরে আশ্চর্য, এইসব জায়গা জলে ডুবে গিয়েছে কবে বা কি করে আমার কোনো ধারণা নেই, অথচ আমি প্রত্যেকটা জায়গায় চিনতে পারছি। যদিও সব জলের তলায়, আর আমি যেন একটা মাছের মতো জলের তলা দিয়ে চলেছি। ঠিক যে ভয়ে ভয়ে চলেছি তা নয়, বরং একটা গা শিউরানো ঘিনঘিনে ভাব নিয়ে, পচা হলদে জলের তলা দিয়ে যেমন ডুবসাঁতার দিয়ে চলে তেমনিভাবে, কখনো কাত হয়ে কখনো উপুড় হয়ে গা বাঁচিয়ে চলেছি। কারণ ডুবে যাওয়া কলকাতার এইসব এদো রাস্তায় হলদে রঙের অনেক শুকনো পাতা, গাছের ডাল পড়ে রয়েছে, এবং এখানে সেখানে কেঁচো বা বিষহীন সাপ সব দলা পাকিয়ে রয়েছে। মাঝে মাঝে সাদা কিরমির দলাও কিলবিল করছে। সেগুলো যেন এই নর্দমার রাস্তার ধারের নর্দমার ছোট ছোট ছেলে মেয়েদের পেট থেকেই এককালে বেরিয়েছিল। কারণ নর্দমাগুলো তো আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি, এবং সেই মস্ত বড় গাছের গুড়িটা, যার ধার ঘেঁষেই সেই একটা মন্দিরের রক, যেই রকের পলেস্তারা এক এক জায়গায় খসে গিয়েছে, লাল ইট দেখা যায়। জলটা কি বলবো, যাকে বলে পঙ্কিল, সেই রকম হলদে আর পচা পচা। এবং আমার ডুবে ডুবে যাওয়ার জন্য জল নাড়া খাওয়ায় হলদে পচা পাতাগুলো মাটি থেকে উঠে আসছে, আমার গায়ে লেগে যেতে চাইছে, কিন্তু যাতে না লাগে আমি সেই চেষ্টায় তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছি। এবং এরকম পার হতে গিয়ে কেঁচো, সাপ, কৃমি যদি হঠাৎ গায়ে লেগে যায় সেই ভয়ে খুব সাবধানে চলতে হচ্ছে। যদিও ওরা ওদের মনেই আছে, আমার গায়ে এসে পড়ার কোনো চেষ্টাই ওদের নেই। জলে কোনো স্রোত নেই, তাই ওদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে না। সবই যেন স্থির, সবই পরিষ্কার দেখা যায়, আর একেবারে চুপচাপ, যাকে বলে নিস্তব্ধ, নিঃশব্দ। ঝিঝিও ডাকছে না। এবং সব মিলিয়ে এটা কেমন একটা ব্যাপার তা আমি জানি না, বা আমি যে কোথায় চলেছি, জলে ডুবে যাওয়া আমার চেনা রাস্তা দিয়ে, আমি কিছুই জানি না। কেবল এইটুকুই আমি জানি, আমি যেন লুকিয়ে একটা জায়গা পার হতে চলেছি। অবশ্য এটা জানি না আমার লুকিয়ে যাওয়ার জন্যই এই সব রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে কিনা, এবং জলে ডোবা এসব গলিগুলোর বাড়ির কোনো দরজাই আমার চোখে পড়ছে না। চলেছি, তারপর সবই অন্ধকারে হারিয়ে গেল। আমার আর কিছু খেয়াল রইল না, আমি যেন কোথায় ডুবে গেলাম। তারপরই হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে পড়লাম রাসবিহারী অ্যাভিনিউর ওপরে, ট্রাম লাইনের ধারে। কারণ অনেক লোক হৈ হৈ করে এক লোকের পিছনে ছুটছে। আমার দৃষ্টি সেই লোকটার দিকে, যাকে সবাই তাড়া করছে। বেশ লম্বা, শক্ত চেহারার একজন যুবক, ময়লা পায়জামা আর শার্ট তার গায়ে, চুলগুলো ঝাঁকড়া, এবং সত্য বলতে কি, ওই যে কি বলে, আজানুলম্বিত বাহু দেখে সেই লোকটাকে দেখে আমার সেই রকমই মনে হচ্ছে। এমনকি এই কথাও মনে হলো ওই লোকটাকে অর্জুনের পার্ট দিলে মানাবে। যদিও কেন এই কথা আমার মনে হলো তা জানি না, কারণ ওই ধরনের ভীম, অর্জুন ইত্যাদি সেজে থিয়েটারি করা বা দেখা কোনোটাই আমার কুষ্ঠিতে নাই। কিংবা এমনও হতে পারে কার আঁকা ছবি যেন আমি দেখেছিলাম, ফুল ফোটা ঘাস বনে অর্জুন উপুড় বা কাত হয়ে এলিয়ে পড়ে আছে, আর তার সামনেই কি যেন বলে আবার তাকে, ও হ্যাঁ, স্খলিত বসন চিত্রাঙ্গদা যেন এখন আলস্যে খোয়ারি কাটাচ্ছে। সেই ছবিটার অর্জুনই বোধ হয় আমার চোখে ভেসে উঠল তাড়া খাওয়া লোকটাকে দেখে। লোকটা একটা লরির ড্রাইভার, সে যেন কাকে চাপা দিয়েছে, এবং তারপর মারমুখী জনতার কয়েক ঘা খেয়েই সে দৌড়তে আরম্ভ করেছে নিজেকে বাঁচাবার জন্য। তার কানের পিছন থেকে রক্ত পড়ছে। সকালের রোদে আমি তা পরিষ্কারই দেখতে পাচ্ছি, এবং আমিও যেন দাঁতে দাঁত চেপে লোকটার সঙ্গে দৌড়চ্ছি। যদিও এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি, বুকের মধ্যে ধকধক করতে আরম্ভ করছে, ঘামতে আরম্ভ করেছি, আর লোকটার সঙ্গে দৌড়চ্ছি, এবং একটা বাড়িতে ঢুকে পড়লাম। যদিও লোকটাকে এখন আর আমি দেখতে পাচ্ছি না, তবু সে যে ফ্ল্যাট বাড়িটা সিঁড়ি বেয়ে দৌড়ে উঠছে তা যেন আমি স্পষ্টই দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি দোতলা পার হয়ে তেতলা পার হয়ে হঠাৎ আর কোনো পথ দেখতে না পেয়ে সামনের দরজা খোলা বাথরুমে সে ঢুকে পড়ল।
দরজাটা বন্ধ করলো, কিন্তু এই মেরেছে। ভিতর থেকে বন্ধ করার কোনো হুড়কো বা ছিটকিনি তো নেই। ওইদিকে রাস্তার মারমুখী লোকেরা, বাড়ির বাসিন্দারা সবাই উঠে আসছে চিৎকার করতে করতে, ওই যে শালা ওইদিকে শুয়োরের বাচ্চাকে ধরা গেছে মাইরি। যেন রাগে আর ঘৃণায় আর খুশিতে সবাই ফেটে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে বাথরুমের দরজার উপর, আর লোকটা শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা চেপে ধরেছে। আমিও যেন লোকটার সঙ্গে দরজা চেপে ধরলাম, জোরে, আরও জোরে, আরও জোরে, বস। সুতো থেকে ঘুড়ি কেটে যাওয়ার মতো আমি যেন কোথায় ছিঁড়ে গেলাম, অন্ধকারে তলিয়ে গেলাম। কিছুই আর আমি দেখতে পেলাম না, আমি নিজেকেই নিজে হারিয়ে ফেললাম। তারপরেই কে এক অচেনা মেয়েটির গায়ে হাত দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার এক হাত তার কোমরে, আর এক হাত কাঁধে। কাঁধের হাতটার কোনোই মেয়েটার বুকে ঠেকে আছে, আর মেয়েটি লজ্জা লজ্জা মুখে হাসছে, চোখের দৃষ্টি নিচের দিকে। জায়গাটা যে কোথায়, মেয়েটাই বা কে, তা আমি কিছুই জানি না। কেবল এইটুকু দেখেছি, মেয়েটার বয়স 22 থেকে 24-এর মধ্যে, চেহারা বেশ ভালোই, শরীরটুকি যাকে বলে বেশ উচ্চ মার্গে তুলে দেওয়ার মতোই বলে মনে হলো আমার। আমি তাকে চুমু খেলাম, সে আমার দিকে তাকালো, ঠোঁট তুলে যাকে বলে প্রতিদান তাই দিল, এবং আমি তাকে চিনতে পারলাম না। অথচ আমাদের যে পরিচয় আছে তাতে কোনো সন্দেহ নেই, আর আমরা যে একটা উদ্দেশ্যেই এরকম মিলেছি তাও পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ তাকে আমি বুকে তুলে নিলাম, সে আমার গলা জড়িয়ে ধরল, এবং সত্যি বলতে কি, আমার শরীরে তেমন শক্তি নেই। মেয়েটাকে জব্বর ভারী মনে হলো, বিছানা পর্যন্ত নিয়ে যেতে রগ ছিঁড়ে যাবে মনে হলো। তবে একবার যখন নিয়েছি তখন ফেলে তো দেয়া যায় না। যদিও মেয়েটির মুখে হাসি, আমার কষ্ট সম্পর্কে তার কোনো ধারণাই নেই বা মাথা ব্যথাও নেই, কিন্তু মনে হলো আমি মদ খাইনি। মেয়েটাকে বিছানায় নিয়ে আমি যখন প্রেমে লিপ্ত হলাম তখন দেখলাম মেয়েটা নিতা। অথচ তাতে যে আমি অবাক হলাম তা নয়, যেন আমি নিতার সঙ্গে প্রথম থেকেই রয়েছি, এবং নিতা যেন ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠছে। পাগলের মতো আমার সারা মুখে ঠোঁটে ঠোঁট ছোঁয়াচ্ছে, আর আশ্চর্য, আমি যেন কেঁদে ফেলবো এইরকম মনে হলো। তারপরেই আমি যেন কোথায় কোন অন্ধকারে ডুবে গেলাম, কোনো সুখের স্রোতে নাকি কিসের মধ্যে হারিয়ে গেলাম। তবে একটা যাকে বলে উন্মত্তের মতো মিলনের সুখে ডুবে গিয়ে কোথায় তলিয়ে গেলাম। আমি একটা দেয়ালের পাশে লুকিয়ে রয়েছি এবং একটু অবাক না হয়ে দেখছি আমাকে পিটিয়ে মেরে ফেলা আমার থ্যাতলানো শরীরটা পড়ে রয়েছে। অনেক লোক সেখানে জমা হয়েছে, অনেক মেয়ে আর পুরুষ, তারা সব নানা রকমের কথা বলা বলি করছে। আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি মিটিমিটি হাসছি। এটা যেন একরকমের খেলা, সকলেরই এরকম হয়ে থাকে। এমন একটি স্বাভাবিক ঘটনার মতোই মানুষের সমাজে একটা সাধারণ লুকোচুরি খেলার মতোই খেলা করছি, যেন সকলেই নিজের মৃত্যু দেখে থাকে, নিজের সব দেখে থাকে, এবং আমার মতো এমনি করে লুকিয়ে দেখে থাকে। একমাত্র বৈশিষ্ট্য হলো কে কীভাবে মরেছে, যে কারণে এখানে লোকরা ভিড় করে আমার সব দেখছে। সকলেরই চোখে মুখে যেন একটা ঘৃণা আর ভয়ের ভাব। সেটা কেন? বিশ্রী দেখতে আমার সবের জন্য, নাকি আমাকে পিটিয়ে মেরে ফেলার কথা ভেবেই, তা আমি জানি না। কেনই বা আমাকে পিটিয়ে মারা হয়েছে তাও আমি জানি না। কেবল খুব অস্পষ্টভাবে এইটুকু মনে পড়ছে, আমি গর্তের মধ্যে ছিলাম, সেখান থেকে যেই বেরিয়েছি তখনই আমার মাথায় ডান্ডা পড়ল, কারা যেন আমাকে পিটতে লাগলো। আমি কোনো প্রতিবাদ করলাম না, অথচ আমি তো বেঁচেই রয়েছি। সকলেই তাই থাকে, যেন সকলেই এক একবার এক এক রকম করে মরে, এবং এইসব মোটেই অদ্ভুত লাগলো না। তারপরেই হঠাৎ পিঠে চিমটি খেয়ে ফিরে দেখি নিতা ঠোঁট ফুলিয়ে চোখ পাকিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। বলল, ফাজিল, খুব মজা লাগছে দেখতে না? আমি হেসে উঠলাম, এবং তারপরে আবার অন্ধকারে হারিয়ে গেলাম, কোনো চেতনা রইল না। দরজায় ঠকঠক শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল, এবং প্রথমেই মনে হলো আমি যেন কোথায় ঘুরছিলাম, তাদের সঙ্গে কী সব করছিলাম। একমাত্র নিতাকে বুকে নিয়ে শোয়া ছাড়া আমার আর কিছুই মনে পড়ল না। কারণ আমি বোধহয় নানা রকম স্বপ্ন দেখছিলাম, নির্ঘাত পেট গরম বা ঊর্ধ্ববায়ু যাকে বলে, এবং ওই একটি স্বপ্নের চিহ্নই আমার সব কিছুতেই রেখে গিয়েছি। অথচ সারাটা রাত্রি যে অনেক ঘটনার মধ্যে দিয়ে কেটেছে, যাকে বলে খুবই স্তিমিতভাবে আমার মনে পড়ছে। ঘুম ভাঙার পর প্রথম চমকটা কাটবার পরই আমি ঘরের চারপাশে তাকালাম, এবং তৎক্ষণাৎ আমার নজর গেল ঘরের মেঝের দিকে, যেখানে জামাটা পুড়িয়েছিলাম। দেখলাম সেখানে কোনো দাগ নেই। খোলা জানালাটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বেলা বোঝবার চেষ্টা করলাম। ঠিক বুঝতে না পারলেও রোদ দেখে অনুমান করলাম একটু দেরি হয়েছে, আর দেরি হলে অনেক সময় ঠাকুর বা বিদিশার কিংবা মা দরজায় ধাক্কা দেয়। আমি শুয়ে জিজ্ঞেস করলাম, কে? আমি খুকু, 8টা বাজে। আমি কোনো জবাব দিলাম না। বিদিশাও নিশ্চয়ই দাঁড়িয়ে নেই, কেবল জাগাবার প্রয়োজনেই ও এসেছিল। যদিও অন্যান্য দিন দরজা নাড়ার শব্দে
আমি এতটা চমকাই না, এবং শুধু তাই নয়, ঘুমিয়ে উঠবার পর যেমন একটা ভার আর আমেজ থাকে, আমার সেরকম মোটেই মনে হচ্ছে না, যেন এইমাত্র ঘুমিয়ে পড়েছিলাম আর এইমাত্রই উঠলাম। অবশ্য তাতে আমার কোনো শারীরিক অস্বস্তি আছে বলে মনে হলো না, কেবল যে আমেজটা থাকলে ঘুমিয়ে উঠেছি বলে মনে হতো সেই রকম বোধ হচ্ছে না। তবে কাল রাতের থেকে এখন আমার শীতটা বেশি লাগছে, তাই ঘাড় কুকড়ে ওঠে। আগেই টেবিলের সামনে গিয়ে ঘড়ি দেখলাম 8:45। সত্যি অনেক বেলা হয়েছে। 9:45 থেকে 9টার মধ্যেই শুয়োর চেঁচানোর মতো জিপের হর্ন শোনা যাবে, যদিও একবারই বাজবে, এমন নয় যে ভাড়াটে যাত্রীকে তাড়া দেওয়ার জন্য ঘন ঘন বাজাবে। তবু এখনই মিস্টার চ্যাটার্জির মুখটা আমার মনে পড়ে যাচ্ছে। লোকটাকে আমি কোনোদিন দেখিনি যে জিপ গিয়ে পৌঁছানোর পর 2-4 মিনিট দেরি হয়েছে, বরং কোনো দিন বাড়ির গেটের সামনেই লম্বা লোকটা, ধবধবে সাদা চোখে, এত সাদা মনে হয় যে 1 ফোঁটা রক্ত নেই, কৃমিতে সব খেয়ে ফেলেছে, গোঁফ দাড়ি কামানো, তৈলাক্ত গম্ভীর মুখে, নিশ্চয়ই এক গাদা সর্ষের তেল মাখে সে দাঁড়িয়ে আছে। বেশ বোঝা যায় লোকটা অসুখী তো বটেই, আর সেই অসুখের কথাই মনে মনে চিন্তা করছেন, এবং রাত্রে যে ঘুম হয়নি, যতই গম্ভীর হয়ে থাকুন আর দাড়ি কামান, সেটা ঠিকই চোখের কোলের গর্তে ধরা পড়ে যায়। সব মিলিয়ে কি বলা যাবে, একটা বিক্ষুব্ধ পৌঢ়, অথচ কার উপর সে শোধ নেবেন তা ঠিক করে উঠতে পারছেন না বলেই যেন বয়সের ভারে শান্ত থাকবার চেষ্টা করছেন। যদিও শান্ত যে নন একেবারেই সেটি বোঝা যায় অনবরত চোয়াল নাড়ায় আর বুড়ো আঙ্গুলের ডগা ঘষায়। মুখটা মনে পড়তেই ড্রয়ার থেকে টুথব্রাশ আর পেস্ট টেনে নিলাম। বাথরুমের ভিড়ে রাখতে ঘেন্না করে তাই ড্রয়ারে, কারণ আর একটুও সময় নেই। আর এই সময় আবার দরজায় ধাক্কা লাগলো। খুলে দেখলাম ঠাকুর চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চায়ের কাপটা নিতে গিয়েই ওর দিকে আমি একবার ভালো করে তাকালাম, আর তাকালেই গেও মেয়েদের মতো ও যেমন চোখ নামিয়ে নেয় সেভাবেই চোখ নামিয়ে নিয়ে তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে গেল। ওর ভাবভঙ্গিগুলো এমন মেয়েলি, চেহারাটাও প্রায় তাই। আমার ধারণা আমার এই মনোভাবটাও জানে বলেই চোখ তুলে তাকাতে পারে না। তাছাড়া এমনি মাতাল বলে ভয় তো আছেই, যদিও কোনোদিনই আমাকে মাতাল অবস্থায় দেখতে পায়নি। মুখে গন্ধ আর চোখ লাল দেখেছে কেবল। ওর এই ভয়, সংকোচ, লজ্জা সবই আমার বেশ ভালো লাগে, যাকে বলে বেশ এনজয় করি। কারণ ঠিক যেই কারণে একজন দুর্বল অসহায়কে দেখলে তাকে করুণা করতে ইচ্ছা করে, করুণা করতে ভালো লাগে, এবং এ অনেকটা সেই রকমেরই। কিংবা অনেকটা বোধহয় পোষা পশু পাখি নিয়ে খেলা করবার সময়ই যেরকম আনন্দ, সেরকম আনন্দ উপভোগ করি। বাসি মুখে চা গেলেই পেস্ট মাখানো ব্রাশটা মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্র্যাকেট থেকে তোয়ালেটা টেনে নিয়ে বাথরুমে ছুটলাম। যখন বেরিয়ে এলাম তখন 8:30। আবার দরজা বন্ধ, জামা কাপড় পরা, যাকে বলে টাই টু টো, পুরোপুরি সাহেব সাজা। হ্যাঁ, মুখে একটু স্নো পাউডারের ব্যাপারও আছে। সব কিছু শেষ হতে না হতেই শুয়োরের চেঁচানি শোনা গেল। খাবার ঘরের দিকে ছুটতে ছুটতে চাকরকে বললাম, ড্রাইভারকে অপেক্ষা করে বলো খেয়ে আসছি। খাওয়া মানে জল খাবার, ব্রেকফাস্ট যাকে বলা যায়। বিদিশাকে দেখা গেল খাবার ঘরে, ঠিক আমার জন্যই নয়, অন্যান্যদের ব্যবস্থার জন্যও নিশ্চয়। আর সম্ভবত মা এখন আসবেন না, কারণ এখনও রেগে আছে, এটা আমাকে জানানো দরকার। অন্যথায় অন্যান্য দিন মাই বেশি থাকে, বিদিশা থাকে নিজের তালে। তাল মানে বেকার মেয়ের তাল। সবাইকে, অর্থাৎ প্রেমিকদের সামলানোর যা যা চিন্তাভাবনা, কাকে কাকে ফোন করবে, কোন সময় দেবে, কাকে কি বলবে। যদিও খবরের কাগজটা হাতে থাকবে এবং খবরের চেয়ে প্রসাধন, পোশাক, সিনেমার বিজ্ঞাপনের দিকেই বেশি লক্ষ্য থাকবে। এইসব নিয়েই সকালটা কাটে, অন্তত যতক্ষণ বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা স্কুল কলেজে বেরিয়ে না যায়। ওর সেই পাঠ 2 বছর হলো চুকেছে। শি ইজ গ্র্যাজুয়েট যাকে বলে। খবরের কাগজটা বাড়ির সবাই পড়ে, যদ্দূর মনে পড়ে বছর 2 আগে আমিও পড়তাম। তারও আগে খবরাখবর নিয়ে ভীষণ, যাকে বলে চিন্তিত, উত্তেজিত কি নয় এরকম হয়ে উঠতাম। বাবা, বিদিশা সকলের সঙ্গেই তর্ক পর্যন্ত করতাম, যা ভাবলে এখন হাসিই পায়। এখন প্রায় ভুলেই যেতে বসেছি খবরের কাগজ বলে একটা জিনিস আছে। পৃথিবীর খবর থাকে যাতে, যা জানবার একদা প্রচুর কৌতূহল ছিল, এখন যার চিহ্নই নেই আমার মনের মাঝে। কোনো সময় যে চোখের সামনে তুলে ধরি না তা নয়, অনেক সময় খানিকটা অভ্যাস বসেই, আবার অনেক সময় শুধুমাত্র অনাহুতকে ব্যস্ততা বা ব্যস্ত ও অন্যমনস্কতা বোঝাবার জন্যই, কিংবা কোনো অপরিচিত বিরক্তিকর পরিবেশে মুখটা আড়াল করার জন্যই। কিন্তু সংবাদ বা বিজ্ঞাপন একমাত্র ভালো কোনো মেয়ের ছবি ছাড়া কিছুই চোখে পড়ে না। অনেকটা কি বলবো, অনেকটা হাঁপিয়ে পড়ার মতো মনে হয়, ক্লান্ত হয়ে পড়া যাকে বলে। যদিও সংবাদপত্রই একমাত্র প্রতিদিনের বিরক্তি কাটাবার জন্য, একঘেয়েমি নষ্ট করার জন্য কিছু নতুন ঘটনা হাজির করতে পারে, তাও যেন আমার কাছে নতুন বলে বোধ হয় না। কারণ আর নতুন কী বা থাকতে পারে? যুদ্ধ, শান্তি যে কেউ চায় না।
সে তো খবরের কাগজ দেখলেই বোঝা যায়। যেন শান্তির কথাটা নেহাত না বললেই নয়, আর যুদ্ধ করার মুরদ বিশেষ করে কারণ নেই, তাই শান্তির কথা বলতে হচ্ছে। অথচ যুদ্ধের প্রস্তুতি সবাই চালিয়ে যাচ্ছে। খবরের কাগজে আমি এমন একটা দেশের কথা পড়িনি কোথাও যারা যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে না। আর এটাও ঠিক, নিশ্চয়ই চোর তাড়াবার জন্য কোনো দেশ সামরিক প্রস্তুতি চালাচ্ছে না। আসলে সবাই প্রস্তুত থাকতে চাইছে। গরম ফুলকো লুচি গিলছি বটে, আবার না পেট কামড়ানো শুরু করে। কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই যে যার তাল সামলাচ্ছে। এদিকে লড়াই লাগবার মুরদ কারোর সত্যিই নেই। কারণ ওই যে কি একটা কথা আছে না, মুরদ বড় মান, তার ছেঁড়া দুটো কান। সব কান কাটারাই জানে আগে বাবা নিজের যান। কেননা জানে যুদ্ধ তো করবে মোড়ল, ব্রহ্মাস্ত্র থেকে বাঁচার উপায় যে নাই। তবু সবাই উরোদ চাপড়াচ্ছে আর বলছে শান্তি শান্তি শান্তি। এই একই কথা থাকবে কোনো না কোনো দেশের। তারপর পার্লামেন্ট, অ্যাসেম্বলি, মন্ত্রিসভা, বিরোধী দল, চাল ডাল কাপড় সর্ষের তেল, এরকম এ বলে হুম সাচ্চা, ও বলে হাম সাচ্চা। অথচ যা হওয়ার তা হয়েই যাচ্ছে, অনেকটা পেটের ছেলের মতো। কেউ রোধ করতে পারছে না, যেই কারণে এইসব খবরের পাশেই নির্ঘাত বাজার অগ্নিমূল্য, গোলার ধান নেই, ৩৩ লক্ষ সাইকেল বিক্রি, ফিল্ম স্টার বিলেত চলল গোফ কামাতে, বিলেত থেকে একদল নাচতে এসেছে। এরপর নিদেন একটা মার্ডার, নিতার কথাও আমার মনে আছে। সেটা খবরের কাগজে উঠবে, তবে হিসেব করে দেখেছি আজ তা ওঠা সম্ভব না। কারণ পুলিশ আসবে, দেখবে, বুঝবে, খবরের কাগজকে খবর দেবে কিনা ভাববে, এবং যদি দেয় তখন এত দেরি হয়ে যাবে, তত ভোর রাতের মধ্যে সেই খবর ছাপা অসুবিধা। বরং আগামীকালের কাগজে বেরোবার সম্ভাবনা আছে, আর যা বেরোবে তাও আমার জানা আছে। অতএব কিছু চুরি, জোচ্চুরি, মারামারি, আবহাওয়া, ব্যবসা, উফ টায়ার্ড। অথচ একসময় খবরের কাগজ ঘুম ভেঙে উঠে না পেলেই যাকে বলে কুরুক্ষেত্র হয়ে যাওয়ার অবস্থা উঠত। প্রাকৃতিক কর্মটর্ম অর্থাৎ পায়খানায় যাওয়া মাথায় উঠে যেত, যেটা এখনও পিতৃদেবের আছে। নিশ্চয়ই খবরের কাগজটি হাবড়ে নিয়ে বসে আছেন ঘরে। ভাই বোনেরাও তাই, ওরাও খবরের কাগজের উপর হুমড়ি খেয়ে পড়েছে। স্পোর্টস আর ফিল্ম, আর কে জানে বারকাবারের দিকেও নজর যায় কিনা, আমার তো যেত। এমনকি মাতৃদেবীও চোখে চশমাটি এঁটে একটা শীট নিয়ে বসে যান। তিনিই বা পিছিয়ে থাকেন কেন? কী যে পড়েন তা আমি জানি না, বা কেন পড়েন তা আজ পর্যন্ত বুঝতে পারিনি। আর আমি কি বলা উচিত আমাকে? এক্ষেত্রে আমি একটা ভুসি মাল। আমি প্রায় ভুলেই গিয়েছি খবরের কাগজ বলে একটা জিনিস আছে, যেটা রোজ খাবার পরবার মতোই, অথচ কোনো কৌতূহলই নেই আমার তার সম্পর্কে। বিদিশা জিজ্ঞেস করলো, তোমাকে আর লুচি দিতে বলবো? শেষ গড়াস আমার মুখে। মাথা নেড়ে জানালাম চাই না, এবং ঘড়ি দেখলাম সেকেন্ডের কাটা আরবি ঘোড়ার মতো ছুটছে। আর সেই সাদা চোখ, তেলতেলে মুখ, মিস্টার চ্যাটার্জি, শালা এই লোকটি দাঁড়িয়ে আছে। কোনো রকমে জল কিনলাম, দোহাই এখন যেন বাথরুমে ছুটতে না হয়। তারপরই চা, জলের চেয়ে বেশি গরম নয়। ঢকঢক করে গলায় ঢেলেই ছুটে গেলাম নিজের ঘরে। ড্রয়ার থেকে গগলসটা বের করে পড়লাম, দেখলাম আয়নার দিকে। দেখতে দেখতে একটা সিগারেট ঠোঁটে গুজে ধরালাম। দ্যাটস ফাইন। পেটা ঠিক আছে, চেহারা ঠিক আছে, এবার একটা পাক খেয়ে নেওয়া যাক। এবং 2বার কোমর দোলানি, একটু চোখ টেপা, তারপর কাম দেয়ার ইজ দ্য লোনলি বিচ। ভেতর থেকে গুনগুনিয়ে উঠল। যদিও কেন নির্জন সৈকতে আমার যাবার কথা মনে পড়লো তা জানি না। চলেছি তো জনারণ্যে, মনে হলেই গা গুলিয়ে উঠতে চায়। বেশি মানুষ দেখলেই শরীর খারাপ করতে আরম্ভ করে, যেন অনেকটা নরকে পৌঁছাবার মতো। তাছাড়া কাকেই বা ডাকছি যাওয়ার জন্য? আমার তো এই মুহূর্তে কারোর কথাই মনে পড়ছে না, কেবল নিতার কথা এইমাত্র। কিন্তু ওরে সালো, দেরি হচ্ছে, বেরিয়ে পড়া দরকার। অথচ মনেই করতে পারছি না কি কাজ করার আছে। আছে হয়তো কিছু, অফিসে না ঢুকলে কিছুই মনে পড়তে চায় না, কারণ কাজটাকে তো কাজ বলেই মনে হয় না। নেহাত না গেলে টাকা, ঠাট, ঘুষ, দলবল যা নিয়ে থাকতে হয় আর কি, সেই সবগুলো হবে না, যাকে বলে জীবিকা। টাকা মানেই জীবিকা, যা না হলে এক মুহূর্তও চলে না। এমনকি এখন যে ঘরটায় আছি, টাকা আনতে না পারলে তার দরজাও বন্ধ হয়ে যাবে। এমনকি ওরে বাবা, সব রেলা রাপট ডকে উঠে যাবে। মাল খাওয়া আর প্রেম করা, যত বেশি টাকা তত বেশি প্রেম, আর যত খাতির পিরিত সব হাওয়া হয়ে যাবে। চাকরিটা যে কোনোভাবেই রক্ষা করতে চাই, কিন্তু সত্যি বলতে কি, চাকরিটা যেন অনেকটা ছেনালের মতো, যে প্রথম দর্শনে খাঁটি প্রেমিকার মতো ডাক দিয়েছিল। না, ডাক নয়, ওটাকে কি বলে, আহ্বান করেছিল আমাকে। বিরাট পবিত্র দায়িত্ব পালন, উন্নতি ও সুখ, দেশের সেবা,
জীবনের ভূত ভবিষ্যৎ, যেমন খাঁটি প্রেমের অর্থাৎ পিকিত প্রেমের এর অনেক সব কিছু থাকে, জীবনের মহৎ পবিত্রতা দান ইত্যাদি। তারপর দেখা যায় সব পয়মাল, সবই সমান, সবাই এক। ঠিকমতো বলতে গেলে বলতে হয় নিতার মতো নিষ্পাপ পবিত্রতা ইতির মতো। প্রথম প্রথম সেই রকমই মনে হয়েছিল, কিন্তু আর দেরি নয়, উল্লুক বেরিয়ে পড়। এমন একটা বিরাট কাজ, এমন একটা দায়িত্বের কি বলা যায় সম্মানজনক পদ। সিঁড়ি দিয়ে নামবার আগে একবার পিতৃদেবের ঘরের দরজার দিকে চোখ পড়ল, যদিও যাবার আর কোনো প্রশ্নই নেই। গতকাল বাথরুম এপিসোড বাঁচিয়ে দিয়েছে আমাকেও, তাই জীবনের এই পরম পবিত্র সুযোগকে, যাকে বলে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। গিয়েছিলামও তাই, মায়েরই দুরু দুরু বুকে, অনেকটা জীবনের নতুন বাসরে যেমন করে ঢোকে। নতুন বাসর কি হয়, কি হয় ওখানে জানো না জাদু? আমার ভবিষ্যৎ সুখ, পবিত্রতা এবং সমাজের মঙ্গলার্থে দরজা দিয়ে ঢুকেছিলাম। আর প্রথম ফাইলের পাতাটা খোলা মানে তো প্রথম ঘোমটা খোলা, আর প্রথম সই মানে তো প্রথম চুম্বন রেখা আঁকা। যাকে বলে মনে হয়েছিল, যা শালা রাজা হয়ে গেছি একবারে। তারপর ওরে বাবা, হাতি চলিয়ে যাবার গর্ত যে, মা গো মা। ড্রাইভারটা সেলাম করলো, আমি উঠে বসতেই শুয়োরের মতো একটিবার চেঁচিয়ে উঠে গোগো করে ছুটতে আরম্ভ করলো। কোথায় এসেছে চাঁদ, একবার ভালো করে দেখো। হ্যাঁ, মিথ্যে যদি না বলতে পারো, দিনকে যদি রাত না করতে পারো, ঘুষ যদি না খেতে পারো, তাহলে কেটে পড়ো, নইলে সব প্রেম ফসকা গেরো। প্রাণ হাটকে দেখো, রস নেই, সুধা নেই, বুলি কপচাতে হয়, ময়দানে চলে যাও। তাই কখনো কখনো যাই, যা শুনে এসেছি বরাবর, নেহায়ত উল্লুক বলে সেসব আবার বিশ্বাসও করে বসেছিলাম, যাকে বলে হকচকিয়ে যাওয়া। তাই গিয়েছিলাম, এরপরই হাবড়ে পড়ে রইলাম, কারণ তাই কখনো যাওয়া যায় নাকি, জীবিকা না। ঠিকমতো বলতে গেলে চাকরিটাও যেন আমার কাছে নিতা হয়ে উঠল, এবং ঠিকমতো ভাবতে গেলে ব্যাপারটা তাই নয় কি, সেই প্রথম প্রেমের মতো, যখন ভাবছিলাম পেয়েছি, অর্থাৎ জীবনধারণ যাকে বলে, জীবনে করবার মতো একটা কাজ পেয়েছি, যা আমাকে কি বলে ওটাকে কর্মোন্মাদনায় মাতিয়ে রাখবে, পবিত্র কর্ম। তারপর দেখা গেল কর্মের মন্দিরে ওইসবের বালাই নেই, পুজো পাঠ সব অন্যরকম, ফেলকড়ি মাখো তেলের মতোই, সবাই যা পারছে খিচে নিয়ে যাচ্ছে। সকলেরই এক পুজো, দাও আর নিয়ে যাও। কিন্তু ছাড়বার মুরদ নেই, সব ছাড়তে পারি, কিন্তু একে কখনোই নয়। এখানে খুঁটি বাঁধা, অনেকটা নিতাকে ছাড়তে না পারার মতোই, সব জারি জুরি খতম। অথচ সবটা মিলিয়ে চাকরিটাকে মনে হয় দুই হাতে সামনে তুলে নিয়ে এসে গায়ে থুতু দিয়ে দিই। এক এক সময় সত্যি বলতে কি এত ঘেন্না করে আর রাগ হয়, মনে হয় গলা টিপে খতম করে দিই চাকরিটাকে। আবার তা কেমন করে দেওয়া যায় জানি না, সবই আমার সেই মামদোবাজি। তবু আমার কাছে ব্যাপারটা সেই রকমই, যে নাকি আমাকে দুহাত ভরে টাকা দেয়, তার সঙ্গে আবার ইজ্জত, কারণ আমি তো অফিসার। কিন্তু আমাকে তার সব মর্জিই মেনে চলতে হয়, তা নইলে টাকা আর ইজ্জত সবই হাপিস। আর তার মর্জি মানে সত্যি মিথ্যের কোনো ব্যাপার নেই। সেও যেন অনেকটা কি বলে অসহায়, কারণ চাকরি মেয়েটা, চাকরিকে এভাবে স্ত্রীলিঙ্গে দেখালেই ঠিক দেখা হয় বলে আমার ধারণা। তার চারদিকে সবাই যেরকম মদ্দা ময়ূরের মতো পেখম মেলে ঘাড়ে চাপবার জন্য হন্যে হয়ে আছে, নিজেকে তার বাঁচিয়ে চলবার উপায় নেই, কারণ তারও সুশ্রী লাগে, যাকে বলে শৃঙ্গার হয়। অতএব সেও তোমার কাছে মর্জি করবে বই কি। আর তার মর্জি মানেই প্রচুর মিথ্যে কথা বলা, ছলাকলা করা, যাকে বলে, যেমন পীড়িতের বেলায় করতে হয়। কুকুরের মতো ভয়ে ভয়ে থাকা, কতগুলো শুয়োরের বাচ্চা জাতীয় প্রাণীর কাছে প্রায় হাত জোড় করে দাঁত বের করে হাসা, এই সবই করতে হয়। কিন্তু যেহেতু যাকে বলে পান আহার মৈথুন সে যোগায়, পবিত্র কর্ম ও সহজ সেবা ওসব তো অনেক আগেই ইউরিনালে বিসর্জন দিয়েছে, কিন্তু সে তোমাকে বেঁধে রেখেছে, সেই হেতু তুমি তাকে ছাড়তে পারো না। তাই চাকরিটাও আমার কাছে সেই আসক্তি ও অনাসক্তি, আবার সেই মামদোবাজি, যাকে বলে খুবই চাই অথচ ভয়ঙ্কর ঘৃণা করি। এবং বিশেষ করে যখন মনে হয় এই চাকরির মধ্যে এমন সব, যাকে বলে মহৎ পরিণতির বিষয়বস্তু রয়েছে, তাই এর জন্য আমার গর্ব করার আছে ভেবে সুখী হই, অথচ পর মুহূর্তেই দারুণ ঘৃণায় প্রস্রাব করে দিতে ইচ্ছা করে। কারণ মহৎ পরিণতিগুলো ঠিক যেন বেশ্যার মতো আমাকে কাজ সেরে বিদায় নিতে বলে, যার মানে দাঁড়ায় তার পরিণতি তাই। তুমি তো আসলে বড় বড় কথার মার প্যাচে কাজের ফিরিস্তি দিয়ে টাকা লুটতে এসেছো, লুটে নিয়ে চলে যাও, তার মানে সেই তুমিও যা আমিও তা। কিন্তু এতক্ষণে মাত্র শিয়ালদার কাছে, বলতে গেলে সব থেকে জঘন্য জায়গাটাতে, ট্রাফিক পুলিশের হাত যেখানে একবার উঠল
যন্ত্রের মতো বিকল হয়ে যেন দাঁড়িয়েই থাকে। আর রাশি রাশি পোকার মতো মানুষ, মানব সাধারণ, ওহো সবার উপর মানুষ সত্য। এ গান এলেই বোঝা যায় পবিত্র মানব জন্মের কি অপূর্ব সার্থকতা। তারা সব এপার ওপার করছে, কারণ এ তো আর শুধু শহরের মানুষ নয়, বাইরের মানুষরা আসছে, যাদের ঠিক বমি করার মতো লোকাল ট্রেনগুলো ঢেলে দিয়ে যাচ্ছে। অথচ এর মধ্যেই আমার ঠিক লক্ষ্য পড়েছে ভাগলপুরি গায়ের মতো নিতম্বিনী মেয়েটি পাস করছে। নিতম্বিনী তার মানে কি? পাছা তো সকলেরই আছে, যেমন হাত, পা, পিঠ সকলেরই থাকে, এবং তার জন্য কাউকে হাতওয়ালি, পাওয়ালা, পিঠওয়ালি এসব বলা যায় না। তবু পাছাওয়ালি, যাকে নিতম্বিনী বললেই যেন একটা বিশেষ ছবি ফুটে ওঠে। যে কারণে অনেক সময়ই ভাগলপুরি গায়ের কথাটা অনেকে বলে থাকে। মন্থরগামিনী পশুটিকে দেখলে একটু দুলে দুলে আস্তে আস্তে চলা স্বাস্থ্যবতী মেয়ের ছবি মনে পড়ে যায়। অবশ্য হাতির তুলনা আমাদের 14 পুরুষ আগের লোকেরাই দিয়ে গেছে। গজেন্দ্রগামিনী। আমি হাতি থেকে গরুতে নেমেছি, তবে ভাগলপুরটা তার সঙ্গে জুড়েছি। তফাৎটা হলো এই যে, যারা হাতির সঙ্গে তুলনা দিয়েছে তারা সব কবি, আর আমরা যারা ভাগলপুরি গাই বলেছি তারা সব রকবাজ খচ্চর। জানি না গাভীগামিনী বললে কি হতো, কিন্তু ওফ, ট্রাফিক পুলিশের হাতটা বোধহয় স্ক্রু আটকে গিয়েছে, আর কোনো দিন নামবে না। এবং মানব সন্তানেরা দৌড়ে লাফিয়ে হেঁটে, বুলেট একটা মেয়ে পার হয়ে চলেছে, ভাবটা যেন এই মোড়টা পার হতে পারলেই জন্ম সার্থক। একেবারে জীবনের নন্দনকাননে, ভাগাড়ে নয়, গিয়ে পৌঁছবে। এদিকে ঘড়িতে 9:15। চাটুর্যমশাই হাঁপিয়ে উঠেছেন, বাইরের দিকে তাকাচ্ছেন ঘন ঘন। শুয়োরের চিৎকার শুনবার জন্য কান পেতে আছেন, আর আমার মুখটা মনে হতেই ওর মুখটা কুঁচকে উঠেছে, যেন আমি একটা তেতো বিষের বড়ি। কারণ লোকটার তো ধারণা আমিই দেরি করেছি। বিশেষ করে ছোকরা দেখলেই মিস্টার চ্যাটার্জির মেজাজ খারাপ। যেহেতু ওর ছেলে ছোকরা, তাই দুনিয়ায় সমস্ত ছোকরা হলো শয়তান, যারা বয়সের তেজে বিমাতাকে ছেড়ে কথা কয় না। হয়তো নিজের ছেলে ওরকম না হলে, অর্থাৎ ওর তৃতীয় পক্ষের সঙ্গে। ছুরিটা আমার দিকে একবার তাকিয়ে দেখে গেল। আশ্চর্য, ভাবাই যায় না কাল রাতে একটা মেয়ে আমার হাতেই। লটঘট না হলে মিস্টার চ্যাটার্জির কাছে আমি হতাম যাকে বলে পুত্র প্রতিম, স্নেহের পাত্র, কিন্তু লোকটা তো তা হতেই পারল না। এমনকি নিজেকে সবসময় ছোট রাখবার জন্য আমাকে কোনো দিন তুমি বলতে পারলেন না, যদিও অন্যান্য বিগ বসেরা আমাকে তাই বলে। এমনকি যাকে বলে স্নেহ করে খিস্তিও করেন, কে ছোকরা কেমন চালাচ্ছ। হাত নেমেছে, জিভ ছুটেছে, এবং আমার আবার নিতার কথা মনে পড়ে গেল। নিতা এখন কি করছে, অর্থাৎ এখন কি অবস্থায় আছে কে জানে। পুলিশ এসে সরিয়ে নিয়ে গেছে কিনা, পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে কিনা, আর পোস্টমর্টেমে গেলে ডাক্তার নিশ্চয় ওকে কেটে কুটে দেখবে। ইস মাইরি, তখন যদি থাকতে পারতাম তাহলে ওর ভেতরটা দেখতে পেতাম। আচ্ছা, ডাক্তার নিশ্চয়ই এটাও বুঝতে পারবে মেয়েটা খুন হওয়ার আগে কোনো পুরুষের সঙ্গে শুয়েছিল, কিন্তু এটাও কি বুঝতে পারবে পুরুষটা ওকে ধর্ষণ করেনি, স্বইচ্ছাই শুয়েছিল। আচ্ছা, নিতার কে কে আছে, মানে ওর বাবা মার কথা বলছি। এসব খবর পুলিশ কি করে জানতে পারবে কে জানে। শুনেছি নিতার বাবা মা সবাই বর্তমান, এমনকি ভাই বোনও নাকি আছে, তবে বাংলাদেশে নয়, বিহারের কোনো অঞ্চলে। একসময় নাকি ওর বাপ মা কলকাতায় এসে কিছুকাল ছিল। সেই সময় কলকাতার সঙ্গে নিতার পরিচয় হয়েছিল, এবং ও কলকাতার কলেজে পড়েছে। কলকাতার সঙ্গে এমন জড়িয়ে গিয়েছে আর ছেড়ে যেতে পারেনি। কিন্তু যা খুশি তাই হোক গে, আমি তো কিছুই জানি না, কোনোইটাই যত নষ্টের গোড়া।